নমস্কার, আমি শান্তম চক্রবর্তী, আর আপনারা শুনছেন বই বন্ধু অডিও ক্রনিকলস, অডিও স্টোরি চ্যানেল। আর আজ আপনারা শুনছেন অভিষেক মিত্রর কাহিনী অবলম্বনে ভ্রূণ। একজন মানুষের ভাগ্য যে কতটা খারাপ হতে পারে সেটা সুবোধবাবুকে না দেখলে আন্দাজই করা যায় না। সে ছেলেবেলার পরীক্ষার সাজেশনই হোক কিংবা অফিসের চাকরির ইন্টারভিউ, যেখানেই লাখের প্রশ্ন আসে সেখানেই লাখ থেকে লাখ লাখ মাইল দূরে সুবোধবাবু। বার দুয়েক লটারির টিকিট কেটেছিলেন, তা উনি তো পুরস্কার পানই নেই, উল্টে ওনার টিকিটের আগের 5,000 আর পরের 5,000 কেউই পাননি। ওনাকে আজকাল জিজ্ঞাসা করলে বলেন যে অন্য যারা আশা করে লটারির টিকিট কাটেন উনি এখন তাদের কথা ভেবে টিকিট কাটেন না। সুবোধ কুমার পাল কলকাতার খুব কাছাকাছি বাটানগর নামক এক মফস্বলে থাকেন। চাকরি করেন পার্ক স্ট্রিটের এক রেস্তোরাঁয় অ্যাকাউন্টেন্টের। রোজ সকাল 8:30 ট্রেন ধরে যান টালিগঞ্জ, তারপর ওখান থেকেই মেট্রো। সাধারণত উনি মাসিক টিকিট কেটে রাখেন, কিন্তু কোনো দিনই চেকার ওনার কাছে টিকিট দেখতে চান না। কিন্তু গত সপ্তাহে বাড়ি থেকে বেরোতে দেরি হয়ে যাওয়ায় প্রায় দৌড়ে গিয়ে ট্রেন ধরেছিলেন। মাথাতেই ছিল না যে মান্থলিটা শেষ হয়ে গেছে। আর ঠিক সেই দিনই রানিং চেকার উঠে জানলার ধারে বসে সুবোধবাবুকে বললেন, আপনার টিকিটটা দেখি। অগত্যা সেদিন ফাইন দিতে হয়েছিল 550 টাকা। সুবোধবাবুর তো মাঝে মাঝে মনে হয় যে উনি যদি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে চান তাহলে হয়তো দড়িটাই ছিঁড়ে পড়ে যাবে। ওনার লাকটা এমনই। এই খারাপ লাকের জন্যই সুবোধবাবুর মধ্যে একটা পরিবর্তন দেখা দিয়েছে গত বছর 5। যেহেতু ওনার জীবনে কখনো ভালো কিছু হয় না, তাই উনিও যেন কারোর ভালো সহ্য করতে পারেন না। কথায় কথায় মানুষকে মনে মনে অভিশাপ দেন। একে বলেন, তুই 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 অ্যাক্সিডেন্টে মরবি। তো ওকে বলেন, তুই মরবি মরবি ছাদ থেকে পড়ে মরবি, ছাদ থেকে পড়ে। আর এই যে অভিশাপ দেন তার কারণ যে বিরাট বড় কিছু তাও কিন্তু নয়। সামান্য সব ব্যাপারে তিনি এইসব মনে মনে ভাবেন, কিন্তু তাতে যে বিশেষ ফল হয় তা কিন্তু নয়। তবুও অন্য লোকের খারাপ চেয়ে উনি নিজের মনের জ্বালা কিছুটা মেটান। এই ভাগ্য ছাড়া ওনার আরও একটা সমস্যা আছে, আর সেটা হলো ওনার স্ত্রী মণিমালা দেবী। ওনাদের বিয়ে হয়েছে বছর 10, কিন্তু ওনাদের সম্পর্ক এখন শুধু ঝগড়ার। অবশ্য না, ঠিক ঝগড়ার না। মণিমালা দেবী শুধু ওনার ওপর চেঁচান, আর সুবোধবাবু তিনি সুবোধ বালকের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনেন। সুবোধবাবুর মাঝে মাঝে মনে হয় এও হয়তো সেই লাক নামক বস্তুটির বদান্যতা, কারণ বিয়ের পরপর বেশ সুখেই সংসার করছিলেন দুজন। তারপর একটা গণ্ডগোল হয়, যার ফলে সবকিছু কেমন যেন গোলমাল হয়ে যায় ওদের জীবনে। বছরটা ছিল 2012। এক রবিবার সকালে বেশ লাজুক লাজুক মুখ করে মণিমালা দেবী জানালেন যে উনি মা হতে চলেছেন। আনন্দ সংবাদটা শুনে তো সুবোধবাবু প্রায় খাট থেকে পড়েই যাচ্ছিলেন। কি করবেন কিছু বুঝে উঠতে পারছিলেন না। আসলে উনি ছেলেবেলায় বাবা মাকে হারিয়ে এক বুড়ি পিসিমার কাছে মানুষ। সেই বুড়ি পিসিমাও গত হয়েছেন আজ বছর 15। তাই ওনার আত্মীয় বলতে মণিমালা দেবী ছাড়া যে আরও একজন আসছে সেটা শুনেই উনি ভীষণ আনন্দিত। তারপর শুরু হলো ডাক্তার দেখানো, ওষুধ খাওয়া, মনে মনে নাম ঠিক করে রাখা, এই সব কিছু বেশ ভালোই চলছিল। সুবোধবাবুর ইচ্ছা ছিল মেয়ে হোক। ঠিক করেছিলেন নাম দেবেন দেবস্মিতা, অর্থাৎ দেবীর মতো হাসি চার। আর ছেলে হলে সেটা ঠিক করার দায়িত্ব ছিল মণিমালা দেবীর। সুবোধবাবু ঠিক করে নিয়েছিলেন মেয়ের অন্নপ্রাশন কোথায় করবেন, কোন স্কুলে পড়াবেন, 10 বছরের জন্মদিনে তাকে সাইকেল কিনে দেবেন, আর তারপর ইঞ্জিনিয়ারিং। সুবোধবাবু মনে মনে ভাবতেন,
আমার যা ভাগ্য, এই সুখ সহ্য হবে তো? শেষমেশ সুবোধবাবুর ভাগ্যই জিতল। পুরো ব্যাপারটা কেমন যেন গোলমাল হয়ে গেল একদিন। তখন মণিমালা দেবী 5 মাসের অন্তঃসত্ত্বা। হঠাৎ একদিন মাঝরাতে পেটে অসহ্য যন্ত্রণা শুরু হয় তার। সুবোধবাবু ডাক্তার ডেকে আনলেন। ডাক্তারবাবু বললেন, এখন তো পেট ব্যথা হওয়ার কথা নয়, আপনি বরং একবার হাসপাতালের দিকে নিয়ে যান। এই সময় বাড়িতে রাখাটা একটু রিস্কি হতে পারে। সুবোধবাবু স্ত্রীকে নিয়ে ছুটলেন হাসপাতালে। হাসপাতালের ডাক্তারবাবু দেখে বললেন, কমপ্লিকেশনস আছে। সুবোধবাবু মনে মনে ইষ্টনাম জপলেন। জিজ্ঞাসা করলেন, মানে? আসলে আম্বিলিক্যাল কর্ডটা ফিটার্সের গলায় জড়িয়ে গেছে। ভেরি সিরিয়াস। আমরা অপারেট করব। আই এম সরি মিস্টার পাল। সেদিন সুবোধবাবু ধপ করে মাটিতে বসে পড়েছিলেন। ঝরঝর করে জল গড়িয়ে পড়ছিল দু চোখ থেকে। সত্যি, সুখ জিনিসটা ওনার ভাগ্যে নেই। দিনটা ছিল 16 জুলাই 2012। এই ঘটনার পর থেকেই মণিমালা দেবী কেমন যেন বদলে গেলেন। প্রথমে শুধুই কাঁদতেন, তারপর কথায় কথায় রেগে যেতেন। আর সেই থেকে চলছে এই চেঁচামেচি। সুবোধবাবু যে ওনার কষ্টটা বোঝেন না তা কিন্তু নয়, কিন্তু প্রায় 6 বছর তো হলো, আর কতদিন? আজকাল এই ঝগড়াঝাটির ফলেই সুবোধবাবু যতটা সময় পারেন বাড়ির বাইরেই কাটান। অফিস থেকে ফিরতে ফিরতে প্রায় 8:30 বেজে যায়। ট্রেন থেকে নেমেই সোজা চলে যান যোগেশ মিত্তিরের বাড়ি তাস খেলতে। সেখানে ব্রিজ খেলা হয়। সুবোধবাবু যদিও বিশেষ খেলেন না, কিন্তু বসে বসে খেলা দেখতে ওনার দিব্যি লাগে। কার হাতে কোনবার কেমন তাস পড়ছে, কে কত ডাক দিচ্ছে আর কে কোনবার জিতছে, এইসব তিনি উপভোগ করেন। উনিও মাঝে মাঝে যে খেলেন না তা নয়, তবে এখনো অবধি কোনোদিন জিততে পারেননি। মিত্তিরবাবু তো হেসে বলেন, বুঝলে পাল, তোমার ভাগ্যটা না প্রেমে বাঁধিয়ে রাখা উচিত। মিত্তির মশাইয়ের বাড়িতে আসা অভিক সেন একবার বলেছিলেন, আপনি বড় একটা আংটি টাংটি নিয়ে দেখুন, তাতে যদি কোনো কাজ টাজ হয়। কিন্তু ওনার যা ভাগ্য, তাতে আংটিও ফেল মেরে গেল। কিন্তু গত ডিসেম্বর মাসে একটা অদ্ভুত ব্যাপার ঘটল। ব্যাংকের কিছু কাজ থাকায় ছুটি নিয়েছিলেন সুবোধবাবু। রেস্তোরাঁগুলোতে এই সময় বিশেষ ছুটি পাওয়া যায় না, কিন্তু উনি সারা বছর প্রায় ছুটিই নেন না। তাই উনি ছুটি চাইলে রেস্তোরাঁর ম্যানেজার খুব একটা না করেন না। হঠাৎ ভোরবেলায় একটা অদ্ভুত স্বপ্ন দেখে ওনার ঘুমটা ভেঙে গেল। উনি ধরফড়িয়ে উঠে বসলেন বিছানায়। স্বপ্নটা মনে করার চেষ্টা করলেন। একটু চেষ্টা করতেই স্বপ্নটা মোটামুটি মনে পড়ে গেল। একটা বাচ্চা মেয়ে, বয়স হবে ওই 5 কি 6 বছর। মেয়েটি ওনার বিছানার পাশে দাঁড়িয়ে আছে। ওনাকে যেন এক ধাক্কা মেরে ঘুম থেকে তুলে দিয়ে বলল, বাপি, আমার জন্মদিনের টিপ কই? সুবোধবাবু অবাক হয়ে চেয়ে আছেন। মেয়েটার মুখটা ঝাপসা, ঠিক বুঝতে পারছেন না। ওনাকে এমন অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে মেয়েটা বলল, আমি দেবসুমিতা, আমি তোমার সাথেই তো খাকি। তাও চিনতে পারলে না? গিফট আনোনি? ঠিক আছে, আমি তোমার একটা গিফট দিলাম। এই বলে সে একটা লালচে র্যাপিং কাগজে মোড়া একটা ছোট বাক্স তুলে দিল সুবোধবাবুর হাতে। সুবোধবাবু মন্ত্রমুগ্ধের মতো বাক্সটা খুললেন, আর অমনি একটা প্রচণ্ড আলোয় ওনার চোখ ঝলসে গেল। ঘুম ভেঙে ধড়ফড়িয়ে উঠে বসলেন। ঘড়িতে দেখলেন তখন 4:30 বাজে। এই রকম স্বপ্ন উনি আগে কখনো দেখেছেন বলে মনে পড়ল না। ওনার ভিতরে একটা কান্না কেমন যেন দলা পাকিয়ে উঠছে। মনে হচ্ছে এই বুঝি ভেসে যাবেন। হঠাৎ
একটা কথা মনে পড়তেই একটু বিচলিত হয়ে পড়লেন সুবোধ কুমার পাল। স্পষ্ট মনে আছে মেয়েটাকে যখন স্বপ্নে দেখলেন তখন নাকে একটা মিষ্টি গন্ধ আসছিল। গন্ধটা ওনার খুব চেনা, কিন্তু গন্ধটা যে ঠিক কিসের সেটা বুঝে উঠতে পারলেন না। উনি ভাবলেন, স্বপ্নে কি গন্ধ পাওয়া যায় কি জানি। এই গন্ধটা উনি আগেও পেয়েছেন, আর ঘরের ভিতরেই পেয়েছেন। কখনো সিঁড়ির কাছে, কখনো শোবার ঘরের বিছানায়, আবার কখনো বাথরুমে। কিন্তু সেটা কখনোই পাত্তা দেননি। ভেবেছেন ওনার স্ত্রী হয়তো কোনো ক্রিম জাতীয় কিছু মেখেছেন, কিন্তু ওনার স্ত্রী সামনে এলে গন্ধটা উনি কোনো দিনই পাননি, আর এই নিয়ে মাথাও ঘামাননি কোনো দিন। কিন্তু সেই দিন স্বপ্নটা দেখার পর থেকেই কিরকম একটা অদ্ভুত নেশা লেগে গেছে ওনার এই গন্ধটার প্রতি। কিছুক্ষণ চুপ করে বসে আবার শুয়ে পড়লেন সুবোধবাবু। ঘুমটা ভাঙল মণিমালা দেবীর চেঁচানিতে। 8টা তো বাজে, অফিসে কি আমি যাব না আমার বাবা যাবে? এখনো পর্যন্ত ঘুম ভাঙার নাম নেই। এই রে, আজ যে অফিস ছুটি নিয়েছেন সেটা কাল রাতে তো বলা হয়নি মণিমালা দেবীকে। সুবোধবাবু আমতা আমতা করে বলার চেষ্টা করলেন, আরে তোমায় বলা হয়নি, আজ একটু ব্যাংকের কাজ আছে তাই ছুটি নিয়েছি। আমাকে আর বলবে কেন? আমি কে যে আমাকে বলতে হবে? সকাল থেকে উঠে আমি খেটে মরি, বাড়ির ফিরি ফটকায় কাজের লোক পেয়েছে তো। এই বলে মণিমালা দেবী গজগজ করতে করতে রান্নাঘরে চলে গেলেন। সেই দিন ব্যাংকে গিয়ে প্রায় 1 ঘন্টা লাইন দিতে হলো। সুবোধবাবু সপ্তাহের মাঝখানে ছুটি নিয়েছিলেন, কারণ ভেবেছিলেন ব্যাংক ফাঁকা থাকবে। কিন্তু কোথায় ফাঁকা? 1.5 ঘন্টা পরে যখন কাউন্টারে পৌঁছলেন তখন প্রায় 11:30। টাকা তুলে চলে আসার সময় মনে মনে ভাবলেন, সরকারি ব্যাংক বলে কি এরা যা ইচ্ছে তাই করবে? 4টে কাউন্টারের মধ্যে 3টে বন্ধ করে রেখেছে, আর ব্যবহার কি? আমরা যেন ওদের চাকর। শালা, ওই ব্যাটার মাথায় ফ্যানটা ভেঙে পড়লে বেশ হয়। বদমাইশ কোথাকার। এই এই পালস নেই, এই জলদি, না না না, এই জলদি হাসপাতালে নিয়ে যান, এখানে রাখবেন না। হঠাৎ পিছনে একটা চেঁচামেচি শুনে পিছন ফিরে দেখলেন সুবোধবাবু। যে ভদ্রলোক টাকা দিচ্ছিলেন তার মাথার উপর থেকে ফ্যানটা ভেঙে পড়েছে, আর তাতে উনি প্রচণ্ড রকম আঘাত পেয়েছেন। ভদ্রলোকের মাথা ফেটে তখন গল গল করে রক্ত বেরোচ্ছে। 3-4 জন লোক ওনাকে ধরাধরি করে নিচে নিয়ে গেলেন। পুরো ঘটনায় সুবোধবাবু যে একটু অবাক হননি তা নয়, তবে বেশ ভালোই লাগলো ওনার। ভাবলেন, বাহ বাহ বাহ, যার যা হওয়ার দরকার তাই হলো। কাকতালীয়র একটা লিমিট থাকে, এটা তো কাকতালীয়র বাবা। পরের দিন ট্রেনে করে অফিসে যাওয়ার সময় জানতে পারলেন কাল ব্যাংকে যে ভদ্রলোকের মাথায় ফ্যান ভেঙে পড়েছিল উনি নাকি হ্যামারেজ হয়ে আজ সকালে মারা গেছেন। সুবোধবাবুর মনটা খারাপ হয়ে গেল। চোখের সামনে একজন মারা গেলেন, আর উনি মনে মনে ওনাকে কতই না গালাগালি দিচ্ছিলেন কাল। এই ঘটনার আরও দিন 2 পর একদিন তিনি তাসের আড্ডায় গিয়েছেন। সেই দিন কেন জানি না ওনার তাস খেলতে খুব ইচ্ছে করছিল, কিন্তু উনি আসার আগেই ততক্ষণে 4 জন বসে গিয়েছে খেলতে। তাই আর কি করেন, চুপ করে বসে খেলা দেখছিলেন। প্রায় আধ ঘন্টা খেলা দেখার পর তুহিন নামক ছোকরা ছেলেটাকে বললেন, ভাই তুহিন, সরো দেখি 1 হাত খেলি। তুহিন অমনি বলল, আপনি বরং খেলা দেখুন সুবোধদা, আমরা প্রায় জিতে এসেছি, আর আপনি বসলেই তো আর নিশ্চিত। যা যা, খেলা দেখুন খেলা দেখুন। মাথাটা চট করে গরম হয়ে গেল সুবোধবাবুর। উনি সচরাচর খুব একটা রেগে যান না, কিন্তু সেদিন কি জানি কি হলো, তিনি মনে মনে ভাবলেন, শালা পোখাটে ছোকরা, বড় প্লেয়ার হয়েছে। ট্রাক চাপা পড়ে মরবি শালা শয়তান। ওনাকে রেগে গজগজ করতে দেখে মিত্তির মশাই বললেন,
আরে তুমি রেগে যাচ্ছ কেন? আরে এসো এসো এসো, এই আমার হাতে বসো ভাই, রাগ করে না, এসো আসো। একটু না না করেই মিত্তিরবাবুর জায়গায় খেলতে বসলেন সুবোধবাবু, আর যথারীতি দুহাত খেলতে না খেলতেই হেরে একেবারে ভূত হয়ে গেলেন। তুহিন কেমন একটা বিচ্ছিরি রকমের হাসল, গাটা একেবারে চিড়বিড় করে উঠল সুবোধবাবুর। পরের দিন সন্ধ্যায় অফিস ফেরত আবার তিনি গেলেন মিত্তির মশাইয়ের বাড়ি। যাওয়ার কারণ সময় কাটানো আর দেরি করে বাড়িতে ফেরা, স্ত্রীর সাথে যত কম থাকা যায় আর কি। কিন্তু মিত্তির মশাইয়ের বাড়িতে ঢুকে উনি তো অবাক, আজ আর তাসের আড্ডা বসেনি। সুবোধবাবুকে আসতে দেখে মিত্তির মশাই বললেন, ইয়ে খবর পাওনি? ইয়ে মানে কিসের খবর? আর কি বলবো বলো তো, এই কাল রাতে বাড়ি ফেরার সময় তুহিনের বিরাট অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। সে কি? এই সবে সাইকেল নিয়ে বড় রাস্তায় উঠেছে, অমনি একটা ট্রাক এসে, ইস, হাসপাতাল অব্দিও পৌঁছনি বেচারা। কথাটা শুনে সুবোধবাবুর ভীষণ খারাপ লাগল। তিনি মনে মনে ভাবলেন, আরে কতই বা বয়স হবে ছেলেটার, বছর 25, সবে বিয়ে করেছিল। হ্যাঁ। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বাড়ির পথে রওনা দিলেন তিনি। পথে যেতে যেতে ওনার একটা খটকা লাগল। ভাবলেন, আচ্ছা, কালই তো ছেলেটার সাথে একটু ইয়ে হয়ে গেল, আর আজকেই শুনি। ওনার শিরদাঁড়া দিয়ে যেন বিদ্যুৎ খেলে গেল। ভাবলেন, তাই তো, কালই তো মনে মনে ওকে গালাগাল দিতে দিতে বললাম ওকে যেন ট্রাকে চাপা দেয়, আর রাতেই কি না। আর সেদিন ব্যাংকে, হ্যাঁ, সেও তো সেই একই ব্যাপার। ভাবতে না ভাবতেই লোকটার মাথায় ফ্যান ভেঙে পড়ল। এগুলো কি শুধুই কাকতালীয় না অন্য কিছু? ব্যাপারটা যে কাকতালীয় নয় সেটা বুঝতে সুবোধবাবুর বেশি দিন লাগল না। পরের দিন সকালে ট্রেনে করে অফিস যাওয়ার সময় ঘটল সেই তৃতীয় ঘটনাটা। ট্রেন তখন দিব্যি চলছে ঢিকির ঢিকির করে। আগের ট্রেনটা বেশ খানিকটা লেট করে যাওয়ার ফলে সেরকম ভিড়ও নেই। এদিকে সেদিকে কিছু ডেলি প্যাসেঞ্জার মিলে বসে গল্প করছে। চলছে কলেজ স্টুডেন্টদের হাসাহাসি। খানদুয়েক স্টেশন পরেই দুটো ছেলে উঠল ট্রেনে, আর ওঠার পর থেকেই সামনে দাঁড়িয়ে থাকা একটি মেয়েকে উত্ত্যক্ত করতে শুরু করে দিল। প্রথমে তেমন কেউ গা করেনি, কিন্তু সুবোধবাবু পুরো ব্যাপারটা লক্ষ্য করছিলেন। উপরের হ্যান্ডেল ধরার নাম করে ওদের দুজনের মধ্যে একজন বারবার মেয়েটার গায়ে হাত দেওয়ার চেষ্টা করছে। মাথাটা গরম হয়ে গেল ওনার। মনে মনে ভাবলেন, সব কিছুর একটা লিমিট আছে, সালাকে এক চড়ে ট্রেন থেকে ফেলে দিতে হয়। পর মুহূর্তেই উনি দেখলেন যে জানলার পাশে বসে একটি স্বাস্থ্যবান ছেলে উঠে গিয়ে ওদের দুজনের সঙ্গে বচসা শুরু করল। চেঁচামেচি থেকে শুরু হয়ে ব্যাপারটা একটা সময় ধাক্কাধাক্কির পর্যায়ে চলে গেল। তারপর যেটা হলো সেটার জন্য কেউই প্রস্তুত ছিল না। স্বাস্থ্যবান ছেলেটি হঠাৎ একটা চড় কষিয়ে দিল ওই ছেলেটির গালে, আর চড় খেয়ে টাল সামলাতে না পেরে সেই ছেলেটি চলন্ত ট্রেনের দরজার বাইরে পাশের লাইনে পড়ে গেল। আর তৎক্ষণাৎ ওই লাইন দিয়ে প্রচণ্ড গতিতে ছুটে গেল আরেকটি ট্রেন। ট্রেনের মধ্যে একটা হইচই শুরু হয়ে গিয়েছে, কিন্তু সুবোধবাবু তিনি যেন তখন এক অন্য জগতে। ওনার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছে, গলা শুকিয়ে কাঠ। 3 বার, এই নিয়ে 3 বার হলো। এটা তো আর কাকতালীয় নয়, এটা নিশ্চয়ই অন্য কিছু।
সারা দিন সুবোধবাবুর মাথার মধ্যে ওইটাই ঘুরছিল। লাঞ্চ টাইমে উনি খেতে গেলেন না, চুপ করে বসে রইলেন আর মনে মনে গুছিয়ে নিলেন পুরো ব্যাপারটা। ঘটনাগুলোকে পরপর সাজিয়ে উনি এইটুকু বুঝতে পারলেন যে উনি মনে মনে যা ভাবছেন সেটা কোনো এক অলৌকিক উপায়ে সত্যি হয়ে যাচ্ছে। কিন্তু সেটা যে কি করে হচ্ছে আর কেনই বা হচ্ছে সেটা বুঝতে পারলেন না। অনেক ভেবে কোনো কিছু কারণ না পেয়ে উনি বাইরে গেলেন একটা সিগারেট খেতে। বাইরের রাস্তাটার পাশে দাঁড়িয়ে সুখ টান দিচ্ছেন, এমন সময় একটা খুব চেনা গন্ধ ওনার নাকে এলো। পাশ ফিরে দেখলেন একজন ভদ্রমহিলা তার বাচ্চাটিকে প্যারাম্বুলেটরে নিয়ে দাঁড়িয়ে ফোনে কথা বলছেন, আর গন্ধটা আসছে সেই প্যারাম্বুলেটর থেকে। চিনতে পারলেন যে এটা একটা বেবি পাউডারের গন্ধ। মুহূর্তের মধ্যে মনে পড়ে গেল সুবোধবাবু। উনি মাঝে মাঝে এই গন্ধটাই তো পান, আর সেদিন স্বপ্নেও তো তিনি ঠিক এই গন্ধটাই পেয়েছিলেন। ব্যাপারটা আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে ওনার চোখের সামনে। অনেকক্ষণ পর মেঘ সরে গিয়ে তিনি যেন সূর্যের দেখা পেলেন। মনে মনে ভাবলেন, তার মানে সেই দিন স্বপ্নের সেই মেয়েটাই, কিন্তু কিন্তু সেটা তো স্বপ্ন ছিল নাকি সত্যি? তার মানে কি আমার অজন্মা মেয়ে দেবস্মিতা আমাকে আর ভাবতে পারলেন না। ওনার দু চোখ দিয়ে তখন অশ্রুধারা গড়িয়ে পড়ছে। সুবোধবাবু সিগারেটটা ফেলে দিয়ে অফিসে ঢুকে গেলেন। বাড়ি ফেরার সময় ট্রেনের জানলার ধারে বসে বসে ভাবলেন, আচ্ছা দেখি তো যেটা ভাবছি ওটা হয় কিনা। এই বলে এদিক ওদিক দেখে সুবোধবাবু ভাবলেন, আচ্ছা আচ্ছা ওই জানলার ধারে যে লোকটা বসে আছে সেই লোকটা জোরে একটা হাঁচি দিক। মনে মনে ভেবে এক দৃষ্টিতে লোকটার দিকে তাকিয়ে থাকলেন। প্রায় 15 মিনিট কেটে গেল, লোকটা হাঁচি দিল না। সুবোধবাবু আবার ভাবলেন, লোকটা একটা জব্বর হাঁচি দিক তো। না, এবারেও লোকটা হাঁচি দিল না। লোকটা এক মনে বাদাম খেয়ে যাচ্ছে। এবার সুবোধবাবুর মনে মনে একটু রাগই হল। তিনি ভাবলেন, এর কিছুই হবে না, সারা বাদাম গলায় আটকে মন না। ঠিক এর পর মুহূর্তে জানলার পাশে বসা লোকটা বিষম খেয়ে ভীষণ রকম কাশতে শুরু করে দিল। আর মিনিট 10 এইভাবে কাশতে কাশতে তিনি ট্রেনের মাটিতে লুটিয়ে পড়লেন। এর মধ্যে স্টেশন চলে এসেছে, তাই সুবোধবাবু তাড়াতাড়ি নেমে গেলেন। লোকটাকেও ধরাধরি করে নামানো হলো। একজন হাতের নাড়ি টিপে বললেন, সরুন না রে, দুধ তারিকার হাওয়া আছে। দাদা কি করছে, ভিড় ঢুকছেন। এই দেখি, দাঁড়ান, আরে দূর মশাই, সরুন না একটু। এই পালস নেই, এই জলদি না এই জলদি হাসপাতালে নিয়ে যান, এখানে রাখবেন না। বাড়ি ফেরার পথে আজ আর উনি মিত্তিরদের বাড়ি গেলেন না, বরং সাইকেলটাকে হাঁটাতে হাঁটাতে বাড়ির দিকেই রওনা দিলেন। আর যেতে যেতে ভাবলেন যে উনি যেটাই ভাবছেন সেটা কিন্তু হচ্ছে না। কারণ হাঁটতে হাঁটতে উনি অনেক কিছুই ভেবেছেন। যেমন রেস্তোরাঁর মালিক ফোন করে ওনাকে বলবেন যে ওনার বেতন বেড়ে গেছে। ওনার বন্ধু সুখময় বিশ্বাস ফোন করে বলবেন যে ওনার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে। বা মণিমালা ফোন করে জিজ্ঞাসা করবেন উনি কখন বাড়ি ফিরবেন। কিন্তু না, কোনোটাই হলো না।
তাই এবার ওনার মাথায় আর একটা ফোন দিয়ে এলো। উনি সাইকেলে উঠে রওনা দিলেন বড় রাস্তার দিকে। বড় রাস্তায় পৌঁছে উনি একপাশে দাঁড়িয়ে থাকলেন চুপ করে। একের পর এক ট্রাক, বাস, গাড়ি সব ঝড়ের বেগে চলে যাচ্ছে। উনি হঠাৎ মনে মনে ভাবলেন, ওই যে নীল গাড়িটা আসছে, ওটার সাথে ওই ট্রাকটার মুখোমুখি সংঘর্ষ হোক হোক। তারপর মিনিট 10 অপেক্ষা। সুবোধবাবু ঠোঁটের কোণায় একটা ক্রূর হাসি নিয়ে বাড়ি ফিরলেন। ওনার এই অদ্ভুত শক্তি সম্পর্কে এখন উনি নিশ্চিত। এই কিছুক্ষণ আগেই উনি দেখে এলেন সেই নীল গাড়ি আর ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। এই ঘটনার পর থেকে সুবোধবাবু যে কোনো কিছু ভাবার আগেই থেমে যান। তারপর খুব সাবধানে আস্তে আস্তে চিন্তা করেন, কারণ উনি অকারণে কারোর ক্ষতি করতে চান না। তবে হ্যাঁ, মাঝে মাঝে বোর ফিল করলে উনি এর ওর খারাপটা ভেবেই ফেলেন। সুবোধবাবু আর একটা জিনিস লক্ষ্য করেছেন, সেটা এই যে উনি ভালো কিছু ভাবলে সেটা কিন্তু হয় না, শুধুমাত্র খারাপটা ভাবলেই হয়। আর ভাবনাটা যাই থাক, ঘটনাটা শেষ হয় মৃত্যু দিয়ে। গত 1 সপ্তাহ ধরে প্রায় প্র্যাকটিস করে করে উনি এখন এমনভাবে ভাবতে পারেন যেটা হয়তো এখনই না হয়ে আগামীকাল ঘটবে, তাও সময় মেনে। আর একটা ব্যাপার যেটা ওনাকে বেশ অবাক করেছে, সেটা হলো যত দিন যাচ্ছে ঘরের মধ্যে সেই মিষ্টি গন্ধটা যেন আরও প্রখর হচ্ছে। আর এখন শুধু উনিই নন, গন্ধটা যে ওনার স্ত্রী মণিমালা দেবীও পাচ্ছেন, সেটার প্রমাণও উনি পেয়েছেন। সুবোধবাবু আরও একটা জিনিস খেয়াল করেছেন, কারোর খারাপ হলেও ওনার কোনো ভালো হয় না তাতে। যেমন 3-4 আগে উনি ভাবলেন যে রেস্তোরাঁর চিফ অ্যাকাউন্টেন্ট যদি বাড়ি যাওয়ার পথে বাস থেকে পড়ে যান, তাহলে উনিই হবেন চিফ আর বেতনটাও বাড়বে কিছু। চিফ অ্যাকাউন্টেন্ট বাস থেকে পড়ে মারা গেলেন ঠিকই, কিন্তু সুবোধবাবু আর প্রমোশনটা পেলেন না, বরং নতুন চিফ এলো একদিনের মধ্যেই। সুবোধবাবুর এই অনুশীলন করার পিছনে একটা কারণ আছে। উনি নির্দিষ্ট একজনের ব্যাপারে খারাপ কিছু ভাবতে চলেছেন, আর সেই ব্যক্তি হলেন ওনার স্ত্রী মণিমালা দেবী। এভাবে একজনের সঙ্গে থাকার চেয়ে একা থাকা ঢের ভালো। আরও 3 দিন কেটে গেল একই রকমভাবে। সুবোধবাবুর অনুশীলনের ফলে পাড়ার গুন্ডা দুটো কাল নিজেদের মধ্যে মারামারি করতে করতে একে অপরকে গুলি করেছে। ট্রেনে গত 2 দিনে 3 জন কাটা পড়েছে, যার মধ্যে সুবোধবাবুর অপ্রিয় প্রতিবেশী রমেশ সরকারও রয়েছেন। আজ সকালে অফিস যাওয়ার আগে বিছানায় চুপ করে এসে বসলেন সুবোধবাবু। চোখ বন্ধ করে ভাবতে লাগলেন, আমি অফিসে বেরিয়ে যাওয়ার ঠিক পরে এই 9টা নাগাদ মণিমালা যখন রান্না করতে যাবে, তখন গ্যাস লিক করে একটা বিরাট বিস্ফোরণ। তাড়াতাড়ি গিলে অফিসে যাও দেখে, চত্বর সব। মণিমালা দেবীর চিৎকারে চিন্তায় ছেদ পড়ল সুবোধবাবুর। আজ কিন্তু উনি রাগ করলেন না, সাড়া দিয়ে বললেন, আসছি। খাওয়া দাওয়া সেরে যখন বাড়ি থেকে বেরোলেন, তখন বাজে 8:35। সাইকেলে চেপে রওনা দিলেন স্টেশনের উদ্দেশ্যে। আজ পরের ট্রেনটা ধরবেন বলেই ঠিক করেছেন তিনি। কিছু দূর যাওয়ার পর দেখলেন একটা কম বয়সী ছেলে খুব জোরে বাইক নিয়ে আসছে, আর দেখেই মনে হচ্ছে যে ছেলেটা ঠিক সামলাতে পারছে না বাইকটা।
আরে আরে ধাক্কা না দেয়। কথাটা একবার মনে মনে ভাবলেন সুবোধবাবু, আর তারপরই ওনার হাত পা ঠান্ডা হয়ে গেল। এটা কি করলেন উনি? পরক্ষণেই বাইকের একটা মোক্ষম আঘাতে সাইকেল থেকে ছিটকে পড়লেন সুবোধ কুমার পাল। না, বিশেষ কিছু হয়নি, শুধু ডান পাটায় ভীষণ চোট পেয়েছে। হাতের কনুইটা চিরে রক্ত বেরোচ্ছে, আর তার সাথে মাথাতেও লেগেছে, পিছনের দিকটা। অবশ্য ফাটেনি, মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে ওনার। একটু সম্বিত ফিরতেই সুবোধবাবু ভাবলেন, এটা কি হলো? এতদিন যা খারাপ হয়েছে তা শেষ হয়েছে গিয়ে মৃত্যুতে। কিন্তু আমার তো সেরকম কিছু। তার মানে কি মাথায় হ্যামারেজ নাকি? ওনাকে পড়ে যেতে দেখে রাস্তার লোক ছুটে এলো। একজন পরিচিত লোক বলল, পড়ে গেছে তো। আরে আরে এটা সুবোধদা না? আরে ওসব পরে হবে, ওকে তুলে তাড়াতাড়ি বাড়ি নিয়ে যান আগে। বাড়ির কথা শুনে হাত পা আরো ঠান্ডা হয়ে গেল সুবোধবাবু। আরে আরে না না না, আমি 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 ঠিক আছি, আমি ঠিক আছি। বাড়ি যাওয়ার দরকার নেই এখন, বাড়ি যাওয়ার দরকার নেই। কিন্তু রাস্তায় যারা ভিড় করেছিল তারা কেউ ওনার কথায় কান দিলেন না। ওনাকে প্রায় পাঁজা কোলা করে তুলে নিয়ে এলেন ওনার বাড়িতে। সারাটা রাস্তা সুবোধবাবু প্রায় কাঁদতে কাঁদতে বলে গেলেন, আমি বাড়ি যাব না, আমি এখন বাড়ি যাব না, আমি যাব না। আমাকে কেন নিয়ে যাচ্ছ? আমি বাড়ি যাব না। সুবোধবাবু শুয়ে আছেন রান্নাঘরের পাশের ঘরটার বিছানায়। মণিমালা দেবী গেছেন সামনের বাড়ির ডাক্তারবাবুকে ডাকতে। দরজা বাইরে থেকে বন্ধ। ঘরের মধ্যে গ্যাসের গন্ধটা আস্তে আস্তে গাঢ় হচ্ছে। পাশে ঠাকুর ঘর থেকে ভেসে আসছে একটা হালকা ধূপের গন্ধ। হঠাৎই সেই গন্ধটাকে ছাপিয়ে একটা মিষ্টি গন্ধে ঘরটা ভরে গেল। সুবোধবাবু অবুঝের মতো প্রায় চেঁচিয়ে উঠে বললেন, কেন কেন কেন? কানের কাছে যেন একটা বাচ্চার গলায় ফিসফিসে একটা কথা এলো। আমি খুব একা বাপি। সুবোধবাবু যেন মুহূর্তের জন্য দেখতে পেলেন দরজার পাশে দাঁড়িয়ে থাকা একটা বাচ্চা মেয়ের অবয়ব। তারপরই চোখটা গেল দরজার ঠিক উপরে লাগানো দেওয়াল ঘড়িটার দিকে। ছোট কাঁটাটা প্রায় 9 ছুঁই ছুঁই, আর বড় কাঁটাটাও আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে 9-এর দিকে।